নেক্সট টপিকটাতে যাওয়ার আগে আর একবার রিভিশন করে নিই যে কিভাবে আমাদের কোষের মধ্যে প্রোটিন উৎপন্ন হয়। তোমরা দেখেছো তিনটে পদ্ধতি আমরা আলাদা আলাদা করে পড়েছি। একটা হচ্ছে রেপ্লিকেশন, একটা ট্রান্সক্রিপশন আর একটা ট্রান্সলেশন। রেপ্লিকেশনে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছিল, ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আর ট্রান্সলেশন হচ্ছে এই আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। আরএনএ কত রকমের ছিল? 3 রকমের, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। টিআরএনএ কী করে? ট্রান্সফার করে। কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। কোষের সাইটোপ্লাজমে টিআরএনএ থাকে। ট্রান্সফার করে কি? ট্রান্সফার করে অ্যামাইনো অ্যাসিড। কাকে ট্রান্সফার করে? এমআরএনএকে। সে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। সে তার বার্তাটা বহন করে নিয়ে যাবে। এই যে ট্রান্সফার আরএনএ, টিআরএনএ যে অ্যামাইনো অ্যাসিডটাকে বহন করে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে, টিআরএনএর কাছে কি থাকছে? অ্যান্টিকোডন। যে এই কোডন মানে 3খানা নিউক্লিওটাইড একসাথে হয়ে কোডন তৈরি হয়েছিল। এই অ্যান্টিকোডন হচ্ছে কার অ্যান্টি? এই এমআরএনএর যে কোডন আছে তার অ্যান্টি। এইভাবে ও অ্যামাইনো অ্যাসিডটাকে বহন করে মেসেঞ্জার আরএনএকে দেয়। মেসেঞ্জার আরএনএ কী করে? প্রোটিন তৈরি করে। এই প্রোটিন তৈরি করে কোথায় তৈরি হয়? রাইবোজোমে। রাইবোজোমাল আরএনএ থাকে এবং রাইবোজোমের 2টো উপ একক, সেই উপ এককগুলো কিন্তু আলাদা আলাদা থাকে। কোষের মধ্যে কিন্তু উপ একক কখনো একসাথে থাকে না, আলাদা আলাদা থাকে। কখন ওরা একসাথে আসবে? যখন প্রোটিন তৈরি হবে তখনই ওরা একসাথে আসবে। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে মধ্যখানে যেই বন্ধনীটা তৈরি হয় সেটা হচ্ছে পেপটাইড বন্ড। এই অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনীর মাধ্যমে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে হতে একটা পুরো পলিপেপটাইড তৈরি হয়। ওই অনেকগুলো পলিপেপটাইড আবার যুক্ত হতে হতে প্রোটিন তৈরি হয়। এবার এই প্রোটিন তৈরি হওয়ার জন্য আমাদের কিছু প্রারম্ভিক কোডন ছিল, আর একটা প্রারম্ভিক কোডন ছিল আর 3টে আমাদের সমাপ্তি কোডন ছিল। প্রারম্ভিক কোডন হয়েছিল AUG আর সমাপ্তি কোডন ছিল UAA, UAG, UGA। প্রথম টিআরএনএ কী করেছিল? সেই এরকম টিআরএনএ দেখতে ছিল। প্রথম টিআরএনএর সাথে যে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত ছিল সেটা ছিল অ্যালানিন মিথিওনিন। এই অ্যামাইনো অ্যাসিডটা টিআরএনএ নিয়ে এলো এমআরএনএতে। এমআরএনএর কাছে ওই রাইবোজোমের ছোট উপ এককে সেই এপমেট টিআরএনএ প্রথম অ্যামাইনো অ্যাসিড একটা এমআরএনএকে দিল। এমআরএনএর কী কী সাইট ছিল? একটা ই সাইট ছিল, একটা পি সাইট ছিল, একটা এ সাইট ছিল। এক্সিট সাইট, পি হচ্ছে পেপটিডাইল সাইট, অ্যামাইনো অ্যাসিড সাইট। এইখানে অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে এসে পেপটিডাইল সাইটে যাচ্ছে। যেই অ্যামাইনো অ্যাসিডগুলো এখানে এসে একটা করে অ্যামাইনো অ্যাসিড এখানে যোগ হচ্ছে, পরের অ্যামাইনো অ্যাসিডটা বের হয়ে এক্সিট স্থানে চলে যাচ্ছে। এই করতে করতে একটা পলিপেপটাইড পুরো তৈরি হচ্ছে। এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষের একটা জিস্ট। এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণ। এই যে ধরো নানা ধরনের অভিব্যক্তি হয়, সেই অভিব্যক্তিটাও কিন্তু জিন নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা আমরা পড়ব। ধরে নাও আমাদের কোষের মধ্যে এই যে ডিএনএ আছে, এটা একটা গ্রুপ অফ জিনস। তোমরা যেমন ক্লাসে অনেকগুলো
মেয়ে একসাথে থাকো, একসাথে একটা গ্রুপে একটা কাজ করো, অনেক সময় তোমাদের টিম ওয়ার্ক হয়, প্রজেক্ট ওয়ার্ক হয়, বলা হয় যে একটা গ্রুপে তোমরা কাজ করো, তাহলে এই আমাদের কোষের মধ্যেও ঠিক সেম জিনিস, কিছু জিন আছে যেগুলো একসাথে থাকে, তারা একসাথে কাজ করে। আচ্ছা, আমি যখন তোমার ক্লাসে ঢুকবো, তোমাদের ক্লাসে ঢুকবো, তোমরা তো ক্যাচর ম্যাচর শুরু করবে, সেই ক্যাচর ম্যাচরটা থামানোর জন্য আমি কি করব, আমি তোমাদের থামাবার চেষ্টা করব। তাহলে আমি হয়ে যাব বস। তাহলে তোমরা যদি গ্রুপ অফ জিন্স হও তাহলে আমি হব বস। গ্রুপ অফ জিন্স কী কী আছে দেখো, একটা হচ্ছে জেড, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে এ। এই গ্রুপ অফ জিন্সকে, তার কাজটাকে কে কন্ট্রোল করবে? বস। এ হচ্ছে বস, মানে আমি। আর এই গ্রুপ অফ জিন্স মানে এটা হচ্ছে তোমরা। এই বসকে বলা হচ্ছে ওপেরন। ওপেরন কি করবে? কন্ট্রোল করবে পুরো জিনের কাজগুলোকে, জিনের কাজকে, কোন জিন কী কাজ করবে তার জন্য সে অপারেট করবে। আর এই জিনগুলোকে একসাথে বলা হয় স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন বা গঠনকারী জিন। আচ্ছা, এই যে তাহলে কি হলো, একটা জিনের একটা গ্রুপ, তারা একটা সিঙ্গল অপারেটর দিয়ে তাদের কাজটা নিয়ন্ত্রণ হয়। আচ্ছা, জিন কি কাজ করবে? এই জিনটা করবে, এই যে বললাম প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য এক একটা কোডন আছে, ওই কোডনগুলোই জিন আমাদের কোষের মধ্যে উৎসেচক তৈরি করবে। এবার কোষের মধ্যে উৎসেচক তৈরি করা মানে, উৎসেচক হচ্ছে প্রোটিন, তাহলে উৎসেচক তৈরি করতে গেলে আমাদের প্রোটিনও তৈরি করতে হবে। আর প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতিটা কি? সেই ট্রান্সলেশন, যেই পদ্ধতিতে প্রোটিন তৈরি হবে। প্রোটিন তৈরি হলেই উৎসেচক তৈরি হয়। এবারে কোষে কোলাই ব্যাকটেরিয়া আছে, এসক্যারিশিয়া কোলাই, এটা একটা উপকারী ব্যাকটেরিয়া, কোষের মধ্যে থাকে। ও কি করে? ও গ্লুকোজ সংশ্লেষ করে, মানে কোষের মধ্যে যে গ্লুকোজ আছে সংশ্লেষ করে না, গ্লুকোজকে ডাইজেস্ট করে। মানে গ্লুকোজ হচ্ছে একটা সিম্পল সুগার, মোনো কার্বোহাইড্রেট বলতে পারো, খুব সরলতম একটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, যেই কার্বোহাইড্রেটটা খুব ইজিলি তাকে পরিপাক করে শক্তি উৎপন্ন করা যায়। খুব সহজভাবে ইকোলাই গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপন্ন করে। এ হচ্ছে মনোকার্বোহাইড্রেট। বাট এমন একটা ধরো মিডিয়াম চলে এলো যেখানে গ্লুকোজ নেই। কি আছে? গ্লুকোজের পরিবর্তে আছে ল্যাকটোজ। ল্যাকটোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড, মানে দ্বিশর্করা, ডাইকার্বোহাইড্রেট জাতীয় একটা বস্তু। এবার একে ভাঙতে গেলে একে ভাঙা যায়, ভেঙে গ্লুকোজ তৈরি করা যায়। ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি হয়। তোমরা পুষ্টিতে পড়েছিলে। ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি হয়, যেটা তোমরা পুষ্টিতেও পড়েছিলে, জানো যে কার্বোহাইড্রেটের পুষ্টি প্রক্রিয়ার সময় এরকম দেখেছিলে, ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি করা যায়। কিন্তু কোলাই, সে তো একটা ব্যাকটেরিয়া, সে যখন ল্যাকটোজকে ভাঙবে তাহলে এই প্রসেসটা কিন্তু ইজি প্রসেস নয়। গ্লুকোজ এলে তবেই সে শক্তি পাবে, তো এই প্রসেসটা কিন্তু ইজি প্রসেস নয়, একটুখানি কমপ্লেক্স এবং একটা ইনডাইরেক্ট প্রসেস, যেখানে গ্লুকোজ নেই অথচ ল্যাকটোজ আছে। তাহলে এই পদ্ধতিটা কোন জিন কিভাবে নিয়ন্ত্রণ করে?
ল্যাকটোজকে ভাঙতে গেলে আমাদের কিছু উৎসেচক দরকার। সেই উৎসেচকটা কিভাবে, এখানে কোন জিন কিভাবে সেই উৎসেচকটা তৈরি করে, সেটাই হচ্ছে এই যে স্ট্রাকচারাল জিনগুলো ছিল তাদের কাজ। আচ্ছা, কি করে করে? ইকোলাই 3টে জিন আছে, ZYA। এই 3টে জিন থেকে এই 3টে জিনওয়ালা যখন একটা মিডিয়ামে রাখা হচ্ছে, মানে একটা পালন মাধ্যম ধরে নাও, সেখানে যদি গ্লুকোজ না থাকে, আর একটা হচ্ছে যদি গ্লুকোজ থাকে, থাকলে কি হবে আর না থাকলে কি হবে, সেইটা আমাদের পড়তে হবে, জানতে হবে। যদি গ্লুকোজ থাকে তাহলে কোনো সমস্যা নেই। কীরকম? আমাদের ল্যাকটোজের জন্য ল্যাকটোজকে ভাঙার কোনো দরকার নেই, শুধু গ্লুকোজকেই ভাঙলে হবে। এবার গ্লুকোজ প্রচণ্ড পরিমাণে, গ্লুকোজ একটা খুব সরল শর্করা, যাকে ভাঙতে কোনো অসুবিধা হয় না। ওই যে বলেছিলাম স্ট্রাকচারাল জিন্সের সাথে একটা ওপেরন, যে বস, যে নিয়ন্ত্রণ করে যে ওই স্ট্রাকচারাল জিনগুলো কাজ করবে কি করবে না, সেই ওপেরনটা এখানে অফ হয়ে যায়। কেন? গ্লুকোজ থাকে, এবং গ্লুকোজ থাকলে তার ওই ZYA জিনগুলো কাজ করার দরকার হয় না, সেই জন্যই ওপেরনটারও কোনো কাজ নেই। এবার এইখানে একটা কি তৈরি হয়, একটা রিপ্রেসার জিন তৈরি হয়। রিপ্রেসার বা অবদম্য জিন, অবদম্য জিন। সে কি করে? যখন ওপেরনের কোনো কাজ নেই, ওপেরনের যে কাজটা আছে কি আছে, ওপেরন কাজ করবে কি করবে না, তার জন্য রিপ্রেসার এই জিনটা কাজ করে। ওটা কিভাবে কাজ করে আমি পরবর্তী পর্যায়ে আসছি। আচ্ছা, যদি এখানে গ্লুকোজ না থাকে তাহলে কে থাকবে? ল্যাকটোজ। ল্যাকটোজকে ভাঙতে হবে গ্লুকোজ আর গ্যালাক্টোজে। এই ভাঙতে যাওয়ার সময় কিছু এনজাইম লাগবে। সেই এনজাইম বা উৎসেচকটাকে কোন জিন কাজ করাবে? সেই ZYA। এই সময় ওপেরন অন হয়ে যাবে, মানে ওপেরন কাজ করবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার করো, যে আমাদের একটা গ্রুপ অফ জিনস আছে, সেইটা হচ্ছে XYA। এই গ্রুপ অফ জিনসকে, গঠনকারী জিনটাগুলোকে কে অপারেট করে? ওপেরন বলে আরেকটা জিন। এই ওপেরন জিনটা এদেরকে কাজ করবে কি করবে না সেটাকে নিয়ন্ত্রণ করে। যদি ইকোলাইকে এমনভাবে একটা মাধ্যমে রাখা হলো যে যেখানে গ্লুকোজ আছে, ইকোলাই সবসময় কোষের গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপন্ন করে আবার সেটা নিজের জায়গায় ফিরে আসে। ও কাজই এটা, কারণ ইকোলাইকে আমাদের কিন্তু উপকারী ব্যাকটেরিয়া বলা হয়। আচ্ছা, ইকোলাইয়ের যদি ধরো এমন একটা মাধ্যম হলো যেখানে গ্লুকোজ নেই, তখন সে কী করবে? গ্লুকোজের বদলে রয়ে গেছে ল্যাকটোজ, একটা মনো শর্করার বদলে রয়ে গেছে, এক শর্করার বদলে রয়ে গেছে দ্বিশর্করাযুক্ত একটা কার্বোহাইড্রেট। এবার দ্বিশর্করাযুক্ত কার্বোহাইড্রেট যখন রয়ে গেছে, এটাকে ভাঙতে গেলে একটা অন্যরকমভাবে ভাঙতে হবে। তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভাঙা যায় ল্যাকটোজকে। এবার গ্লুকোজকে ভেঙে সেই শক্তি উৎপন্ন করবে। এই প্রসেসটা হচ্ছে একটু কমপ্লেক্স প্রসেস, যেটা সরাসরি গ্লুকোজকে খুব তাড়াতাড়ি সহজে শর্ট টাইমে ভেঙে দেওয়া যায়, সেটা কিন্তু ল্যাকটোজকে পারা যায় না। তো ইকোলাইয়ের এই যে 3খানা জিন ছিল, সেই জিনের মধ্যে একটা গ্লুকোজ যদি থাকে তাহলে কিন্তু ওই যে ওপেরন যে অপারেট করছিল XYZটাকে, সেটা অফ হয়ে গেল।
আর যদি ল্যাকটোজ থাকে তাহলে ওপেরন যে ওই ZYA জিনগুলোকে অপারেট করতো সে কিন্তু অন হয়ে যাবে। কিভাবে হবে সেটা পরে আমি আসছি। আচ্ছা, এইখানে একটা কথা আরেকবার মনে করিয়ে দিই যে এই সব এনজাইমগুলো কিসের জন্য দরকার, এই সব জিনগুলো কিসের জন্য দরকার। এই জিনগুলো উৎসেচক তৈরি করবে। উৎসেচকটা কি? সেই প্রোটিন জাতীয় বস্তু তৈরি করতে হলে কোনো না কোনো জিন তো কাজ দেবেই। তো এইখানে ল্যাকটোজটা ভাঙবার জন্য কি উৎসেচক আমাদের শরীরে লাগবে সেইটা করার জন্য এই পদ্ধতিটাকে আমাদের অবলম্বন করতে হচ্ছে। এটাকে বলা হচ্ছে ল্যাকোপেরন। আমি এখানে ল্যাকোপেরনের ছবিটা এঁকেছি। ল্যাকোপেরনে দেখো একটা ডিএনএর মধ্যে এখানে যেই পোর্শনটা সেটা হচ্ছে অবদম্য বা রিপ্রেসার জিন। পি হচ্ছে প্রোমোটার, ও হচ্ছে অপারেটর, আর যেহেতু ল্যাকটোজ নিয়ে কথা সেই জন্য এই জিনগুলোকে ZYA এই জিনগুলোকে ল্যাকজেড, ল্যাকওয়াই, ল্যাকএ বলে। ল্যাকজেডটা কোন জিনের জন্য কাজ করে, মানে এই জিনটা কিসের জন্য কাজ করে? এ করে বিটা গ্যালাক্টোসাইডেজ উৎসেচক তৈরি করার জিন ল্যাকজেড। ল্যাকওয়াই কিসের জন্য? পারমিয়েজ জিনের জন্য কাজ করে। পারমিয়েজ উৎসেচকের জিন, পারমিয়েজ জিন। আর ল্যাক হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ জিন। এবার আমরা দেখে নিই যে এগুলো কি কাজ। আচ্ছা, প্রোমোটার মানে বুঝতে পারছো, কোনো একটা রিয়াকশান বা কোনো একটা বিক্রিয়াকে প্রমোট করছে, এগিয়ে দিচ্ছে। এ কী করে? ট্রান্সক্রিপশানের সময় তোমরা জানো যে ডিএনএ থেকে আরএনএ তৈরি করে। এই ট্রান্সক্রিপশানের সময় এই আরএনএ পলিমারেজকে যুক্ত করতে সাহায্য করে। ট্রান্সক্রিপশনের সময় এই পি জিন আরএনএ পলিমারেজকে যুক্ত করতে সাহায্য করে। ও হচ্ছে অপারেটর। এই অপারেটরের মাধ্যমে এই যে প্রোমোটারে আরএনএ পলিমারেজ যুক্ত হবে কি না সেটা অপারেটর নিয়ন্ত্রণ করে। সে বলে দেবে যে আরএনএ পলিমারেজ যুক্ত করব কি করব না, তাহলে ট্রান্সক্রিপশন হবে কি হবে না সেটা অপারেটর নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, এই যে স্ট্রাকচারাল বা গঠনগত জিনগুলো সেগুলো হচ্ছে ZYA। এই ZYA আলাদা আলাদা উৎসেচক তৈরি করে। ল্যাকজেড যখন বিটা গ্যালাক্টোসাইডেজ উৎপন্ন করে সে কী করে? ল্যাকটোজকে গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভেঙে দেয়। ল্যাকওয়াই জিন পারমিয়েজ উৎসেচক উৎপন্ন করে ল্যাকটোজ যখন কোষে প্রবেশ করতে পারে না তখন পারমিয়েজ উৎসেচক পাম্প করে ল্যাকটোজকে কোষের ভেতর ঢুকিয়ে দেয়। এটা হচ্ছে তার কাজ। আর ল্যাকের কাজ এখনও পর্যন্ত জানা যায়নি। এছাড়া আরেকটা কে জিন আছে, অবদম্য জিন বা রিপ্রেসার জিন। এর আগের কথাতেই বললাম, বা রেগুলেটর জিনও বলে, যে কিভাবে ল্যাক অপেরন অংশের এই যে জিনটা কিভাবে প্রোটিন উৎপন্ন করবে, সেই জন্য একে বলা হচ্ছে অবদম্য জিন বা রিপ্রেসার জিন। প্রোটিন উৎপন্ন কিভাবে করবে মানে কি, ওই যে বললাম যখন তোমার গ্লুকোজ থাকবে তখন এই জিন অপারেটরকে কখনোই বলবে না যে তুমি এখানে এই উৎসেচকগুলো কাজ করতে দেবে না। আর যখন ল্যাকটোজ থাকবে তখনই একমাত্র এই উৎসেচকগুলো কাজ করবে। তাহলে এই উৎসেচকগুলো কাজ করবে কি করবে না তার জন্য কিন্তু এই রিপ্রেসার বা অবদম্য জিনের একটা বিরাট ভূমিকা রয়েছে। আর এবারে হচ্ছে ল্যাকোপেরন কিভাবে নিয়ন্ত্রিত হয়। ডিএনএ রয়েছে, এই যে ল্যাক বা অবদম্য জিন, এটা একটা সক্রিয়, অনেকটা এইচের মতো দেখতে, এরকম সক্রিয় একটা রিপ্রেসার
প্রোটিন তৈরি করে। সক্রিয় রিপ্রেসার প্রোটিন তৈরি করে। যখন কোষের মধ্যে ল্যাকটোজ থাকে না, তাহলে এদের কাজ নেই। তখন এই রিপ্রেসার প্রোটিনটা, আমি শুধু এইটুকু জায়গায় দেখাচ্ছি, তখন এই রিপ্রেসার প্রোটিনটা ঠিক এই রকম করে এই যে ও জিনের উপরে আটকে দেয়। যখন ও জিনের সাথে আটকে যায়, এই সক্রিয় রিপ্রেসার প্রোটিনটা আরএনএ পলিমারেজ যুক্ত হতে পারে না। আরএনএ পলিমারেজ যদি প্রমোটারের সাথে যুক্ত না হয়, তাহলে কিন্তু ল্যাক-Z, ল্যাক-Y, ল্যাক-A এরা কাজ করবে না। তাহলে এই অবদম্য জিন থেকে একটা সক্রিয় রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছে যখন ল্যাকটোজ থাকছে না। আর যখন ল্যাকটোজ থাকবে তখন কি করবে? তখন এই যে ডিএনএ থেকে এই যে আই জিন, যেটা এইটা আর কি, সে যখন সক্রিয় এই যে রিপ্রেসার প্রোটিনটাকে, সক্রিয় রিপ্রেসার প্রোটিন আর তৈরি করতে পারবে না, এটাকে নিষ্ক্রিয় করে দেবে। কীরকমভাবে? এই রিপ্রেসার প্রোটিনটা তখন ল্যাকটোজকে নিয়ে নেবে সাথে, এটা ল্যাকটোজকে সাথে নিয়ে নেবে। যেই মুহূর্তে ল্যাকটোজকে সাথে নিয়ে নেবে, তখন কিন্তু এ নিষ্ক্রিয় হয়ে গেল। এই নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে অপারেটরের সাথে যুক্ত হতে পারলো না। অপারেটরের সাথে যখন যুক্ত হতে পারলো না, তাহলে এরা এদের মতো কাজ করতে শুরু করে দিল। এই কাজ করবে, প্রথমে কি করবে? ট্রান্সক্রিপশন করবে। করে এমআরএনএ তৈরি হলো। তারপরে ট্রান্সলেশন করবে, করে উৎসেচক বা প্রোটিন তৈরি করলো। তাহলে এইভাবে ল্যাক ওপেরন এই কাজটা করে। তাহলে আমরা কেন ল্যাক ওপেরন, এরকম কেন একটা নাম? ল্যাক তো বুঝতে পারছো, ল্যাকটোজের জন্য এরকম এই কথাটা বলা হয়েছে। এবং জ্যাকব এবং মোনাট এই ইকোলাই দ্বারা এই যে ল্যাকটোজের যে সদ্ব্যবহার করা হচ্ছে, এই ল্যাকটোজ ভাঙার জন্য যে জিনগুলো নিয়ন্ত্রণ, এটা ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী জ্যাকব এবং মোনট। সেই জন্য ওপেরন নকশা হিসেবে এটাকে বর্ণনা করেছেন। এই ওপেরন নকশাটা হচ্ছে জ্যাকব আর মনাডে 1961 খ্রিস্টাব্দে এই গঠনটা বর্ণনা করেন। সেই জন্য এটাকে ল্যাক ওপেরন কথাটা বলা হচ্ছে। আর এই জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণে 3খানা জিন তোমাদের একটু পড়তে হবে: গঠনকারী জিন, প্ররোচিত জিন আর অবদম্য জিন। গঠনকারী জিন ওই স্ট্রাকচারাল জিন যে বললাম সেটা, অবদম্য জিনও তোমরা বুঝতে পেরে গেলে যেটা রিপ্রেসার জিন। আর প্ররোচিত বা ইনডিউসিবল জিন যেটা, সেটা হচ্ছে ধরো এই যে খাদ্য যদি না থাকতো, তাহলে তো এই উৎসেচকগুলো তৈরি করার যে শক্তি বা কাঁচামাল, সেগুলো তো অপচয় হয়ে যেত, সেগুলো তো আর কোনো কাজে লাগতো না। সেজন্য এসব জিনের কাজ দরকারের সময় ঘটে, আর কাজ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এটা নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সেই জন্য এটাকে, ঘটনাটাকেই বলে প্ররোচনা বা ইন্ডাকশান। আর যেই জিনগুলো এই কাজগুলো করে তাকে বলা হচ্ছে প্ররোচিত বা ইনডিউসিবল জিন। আর গঠনকারী জিন তো বুঝলে, যারা অবিচ্ছিন্নভাবে তাদের অভিব্যক্তি প্রকাশ করে একসাথে, এদের কাজ কোনো সময় বন্ধ হবে না। স্বাভাবিক অবস্থায় জিনের কিছু কাজ বন্ধ থাকে, কিন্তু এদের কাজটা চলতে থাকে। আর অবদম্য জিন হচ্ছে যেখানে কোনো পদার্থ থেকে অন্য কোনো পদার্থ প্রস্তুত হচ্ছে, কিন্তু বিক্রিয়া স্থানে শেষ উৎপন্ন যে পদার্থটি, সেটা বেশি পরিমাণে উৎপন্ন হলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে অভিব্যক্তি, এই রকম অভিব্যক্তি উৎপাদনকারী জিন, এদেরকে বলা হচ্ছে অবদম্য জিন বা রিপ্রেসিবল জিন। আর এই ঘটনাটাকে বলে দমন বা রিপ্রেশন। তোমাদের এই ল্যাক ওপেরন এই জিনিসটাকে পড়তে হবে।